সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বদ্যিবাড়িতে। বদ্যিবাড়ির ৭৯তম পর্বের সঙ্গে আছি মুজাহিদ শুভ। আজ আমরা কথা বলবো কিডনি রোগের আধুনিক চিকিৎসা নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন স্বনামধন্য দুজন কিডনি রোগ বিশেষজ্ঞ। চলুন শুরুতে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমার ডানে অর্থাৎ প্রথমে আছেন কিডনি ফাউন্ডেশন ও সোসাইটি অব অর্গান ট্রান্সপ্লান্টেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আর রশিদ, এবং এরপরে আছেন জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক ও কুমুদিনী ওমেন্স মেডিকেল কলেজের মেডিসিন ও কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর কবির। আপনাদের দুজনকেই বদ্যিবাড়িতে আসবার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান সরাসরি দেখছেন www.facebook.com/সময়নিউজ.tv-তে। এখানে ফেসবুক কমেন্টের মাধ্যমে অনুষ্ঠান সম্পর্কে মতামত দিতে পারেন। পাশাপাশি চিকিৎসকদের সাথে সরাসরি কথা বলতে ফোন দিতে পারেন 02967006 নম্বরে। আমন্ত্রিত অতিথিরা আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করবেন। দর্শক, আর দেরি নয়, চলে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমরা প্রথমেই হারুন আর রশিদ স্যারের কাছে জানতে চাই যে আসলে কিডনি রোগ বলতে আমরা খুব সহজে কি বুঝি স্যার? আসলে মানুষের তো কয়েকটা ইসেনশিয়াল অর্গান আছে, তার মধ্যে আছে হার্ট, কিডনি, লিভার। মানুষের দুটো কিডনি আছে। এই দুটো কিডনির ফাংশনই হচ্ছে আমাদেরকে রক্ত পরিশোধিত করা, এবং এই পরিশোধিত রক্ত যখন তৈরি হয় তখন মানুষ সুস্থ থাকে। আর এর জন্য দুটো কিডনির সুস্থতা দরকার। কোনো কারণে যদি এই কিডনির অসুস্থ হয়ে পড়ে নিজে, অথবা অন্য রোগের কারণে যদি কিডনি ভালো মতো ফাংশন করতে না পারে, তখন আমরা এটাকে বলি কিডনি রোগ। আচ্ছা, ধন্যবাদ স্যার, খুব সহজে জানলাম। আমরা জানবো স্যার, কিডনি রোগটা আসলে কেন হয়? অনেকগুলোই হয়তো কারণগুলো যদি আমরা একটু জানি। দেখেন, কিডনি রোগ বলতে সাধারণত আমাদের দেশের লোকরা যেটা বুঝে সেটা হলো যে কিডনি ফেলিউর, যেটা বলছে মানে কিডনি ভালোভাবে কাজ করতেছে না। কিন্তু এছাড়াও কিডনি অনেক রোগ আছে, যেমন কিডনি প্রদাহ, যেটাকে আমরা গ্লোমেরুলাইটিস বলি, কিডনি সংক্রমণ, যেটাকে আমরা বলি যে কিডনি ইনফেকশন, আর একটা হলো যে কিডনিতে স্টোন হতে পারে, অথবা কিডনি অবস্ট্রাকশন হয়েও কিডনির কাজ করতে পারে। তবে আমাদের দেশে যেটা আমরা সাধারণত বুঝি যে কিডনি কাজ করতেছে না বা কিডনি সচল না, সেটা কিডনি ফেলিউরে বুঝি। কিডনি ফেলিউর বলতে যেমন অধ্যাপক হারুন সাহেব বললেন যে যেখানে কিডনি সুস্থভাবে কাজ করে না, সেটা নিজে অসুস্থ হয়ে করতে পারে, অথবা শরীরে অন্যান্য অসুস্থ হয়ে কিডনি ইনভলভ হয়ে কিডনি ফেলিউর করতে পারে। তো কিডনি ফেলিউর বলতে আমরা বুঝি যে কিডনির যে কতগুলি স্বাভাবিক কাজ আছে, মানে শরীরে এসেন্সিয়াল কাজ, যেমন ব্লাড প্রেশার মেনটেন করা, শরীরের মানে ফ্লুইড মেনটেন করা, অ্যাসিডিটি বা অম্লতা মেনটেন করা, তারপর হরমোনাল কতগুলি অ্যাক্টিভিটিস আছে। কিডনি যদি ফেলিউর হয়, কিডনিতে কাজ করতে না পারে, এই অল জিনিসগুলি ডিস্টার্ব হয়ে যাবে। কারণ কিডনির আসল কাজই হলো শরীর থেকে বর্জ্য পদার্থ বাহির করা। যে ওয়েস্ট প্রোডাক্ট যেগুলি আছে, আপনারা জানেন যে শরীর থেকে একটা হলো যে সেটা হয় পায়খানা হয়ে বাইর না পচরা হয়ে বাইর হবে। কিন্তু আমাদের যদি কিডনি কাজ না করে, কিডনি যদি ভালো কাজ করতে না পারে, তাহলে কিডনি যে তার ওয়েস্ট প্রোডাক্ট বা বর্জ্য পদার্থগুলি আউট করতে পারে না, বাইর করতে পারে না। বাইর করতে না পারলে আলটিমেটলি হবে কি, ব্লাডে জমা হবে। ব্লাডে জমা হলে কি হবে, যে একটা মানে ইউরিমিয়া হবে। ইউরিমিয়া মানে আমরা আগে বুঝতাম ইউরিন ইন দ্য ব্লাড, যেমন ইউরিমিয়া আসছে। তো ইউরিমিয়া হলে তখন নানা উপসর্গ দেখা দেয়। আপনি হয়তো বলতে পারেন প্রথমে যেটা উপসর্গ দেখা যায় যে দুর্বলতা, যেমন আমি আপনার এখানে আসবো, আমি আপনার কাছে লক্ষণের প্রসঙ্গে আসছি। আমি স্যারের কাছে একটু জানবো যে আসলে কিডনি রোগীর সংখ্যা কি আসলে আমাদের অনেক বেশি বাড়ছে কিনা, আগের থেকে আসলে তারতম্যটা কেমন দেখা যাচ্ছে? আসলে আমরা যদি সারা পৃথিবীতে বলি, তাহলে বলা হয় যে প্রতি 10 জনের একজন কিডনি রোগী। বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যেগুলো সার্ভে করেছিলাম 5 থেকে 10 বছর আগে, তাতে আমরা পেয়েছিলাম প্রায় 2 কোটি মানুষ কোনো না কোনো কিডনি রোগে ভুগে। স্যার, আমি এই সার্ভের প্রসঙ্গে একটু আসবো যে এই যে আমরা 5 বছর আগে জানলাম, প্রতি বছর আমরা রিপোর্ট করতে গিয়ে সেই 2 কোটির কথাই বলছি, সার্ভেটা কেন হচ্ছে না? মানে এখানে আসলে গ্যাপটা কোথায় স্যার একটু? এখানে গ্যাপ রয়েছে। যেমন আমরা তখন যে সার্ভেটা করেছিলাম, এটা গ্রাম পর্যায়ে করেছিলাম, শহর পর্যায়ে করেছিলাম, আর বস্তিবাসীদের করেছিলাম। এখন আমরা সার্ভে করে যাচ্ছি স্ক্যাটার্ডভাবে। যেমন পাবনার বনগ্রামে একটা সার্ভে করেছি, আমরা ইদানিং সিলেটে করেছি, এবং আমরা চাচ্ছি যে কমিউনিটি ক্লিনিকগুলোকে ইনভলভ করে কিছু সার্ভে করব। কিডনির রোগের কিন্তু অনেকগুলো পরিবর্তন এসে গেছে।
জাহাঙ্গীর কবির সাহেব ঠিকই বলেছেন যে কিডনি রোগে প্রদাহ, কিডনি রোগের ইনফেকশন, কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ এই দুটো ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সারা পৃথিবীতে এজন্য ডায়াবেটিস কিডনির- বেড়ে যাচ্ছে, হাই ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, ফলে কিডনি রোগও এর সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে যুক্ত হচ্ছে আর কি। আর এর সঙ্গে ওই যে নেফ্রাইটিসের যে কথা বলা হলো বা প্রস্রাবে প্রদাহ যেটা বলা হলো, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। জি স্যার। সুতরাং আমাদের দেশে সাধারণত প্রায় ৮০ লক্ষ মানুষ ডায়াবেটিসে ভুগে আর কি, এবং প্রায় ২ থেকে ২.২ কোটি মানুষ উচ্চ রক্তচাপে ভোগে, এবং তারা হচ্ছে কিডনি রোগের সাথে লিঙ্কড হয়ে যাচ্ছে। লিঙ্কড হয়ে যাচ্ছে। ৫ থেকে ১৫ বছর কারো যদি ডায়াবেটিস থাকে, তার কিডনি রোগ হয়ে যাচ্ছে। আচ্ছা। আর ঠিক তেমনি ১৫ থেকে ২০ বছর যারা উচ্চ রক্তচাপে ভুগে, যদি ব্লাড প্রেশার ওষুধ না খায়, তারা আবার কিডনি রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আসবো স্যার কাছে, লক্ষণগুলো আমি একটু সহজে জেনে নেব যে কি কি লক্ষণ। যেটা ওই যে বললো যে আপনার যে বিশেষ করে যেমন সমস্ত বিশ্বে যে ১ নম্বর কারণ হলো কিডনির যে অসুস্থতা, সেটা হলো ডায়াবেটিস, তারপর ব্লাড প্রেশার। আমাদের দেশে এখনো গ্লোমেরুলাইটিস আছে, কিন্তু যে স্যার যেমন বললো যেটা কমে যাচ্ছে, এটা কমে যাচ্ছে। তা কিন্তু ডায়াবেটিস আমাদের দেশে যেমন পৃথিবীর সব জায়গায় ডায়াবেটিস আসতেছে, তাহলে ডায়াবেটিসটা আমাদের দেশেও ১ নম্বর কারণ হয়ে আসবে, এই কয়েকদিনের মধ্যে আসতেছে ডায়াবেটিস, ব্লাড প্রেশার। আপনার যেটা লক্ষণ বললেন, প্রথমেই লক্ষণ হলো যে মানে কিছু বুঝাই না মানে যে তার কিডনি ফেলিওর আছে। হয়তো কোনো একটা কারণে সে পরীক্ষা করতে গেছে, হয়তো অপারেশন করবে, ব্লাড টেস্ট করে দেখলো যে তারও কিডনি ফেলিওর আছে, সে জানেও না। কিন্তু যেটা ইনিশিয়ালি দেখা যায় সেটা হলো যে আপনার ক্ষুধামন্দা হয়ে যাবে, মানে লস অফ অ্যাপিটাইট যেটা বলে এক। আর দ্বিতীয় কথা দুর্বলতা, যেমন আমার যে স্বাভাবিক কাজ করা, আমি ডাক্তার মানে রুগী দেখতে যাবো বা হসপিটাল যাবো, সেই জায়গায় দেখবেন, অথবা আপনি এখানে আপনার অফিসে আসবেন, তখন দেখবেন যে অস্বাভাবিক এটা দুর্বলতা ফিল করবেন আপনি, যে উইকনেস, যেমন এটা আনএক্সপ্লেইন ফ্যাটিগেবিলিটি বলে বা উইকনেস বলে এইটা। আর আরেকটা হলো যে ক্ষুধামন্দা। আর যখন খুবই বেশি খারাপ হয়ে যায়, তখন দেখবেন যে আপনার বমি বমি ভাব হবে। অনেক সময় ইনিশিয়াল স্টেজে দেখবেন যে রাত্রে বারবার প্রস্রাব হবে, ইনিশিয়ালি। সাবসিকুয়েন্টলি যেটা হবে, প্রস্রাবটা কমে যাবে, পেশাব কম হবে, তার জন্য আপনার যে ফুলে এসে যাবে, যে রুগী দেখবেন তখন আর পেশাবটা কমে যাচ্ছে, রুগী আস্তে আস্তে ফুলে যাচ্ছে, ক্ষুধা মন্দ হয়ে যাচ্ছে, বমি ভাব হচ্ছে, বমি করতেছে, যেগুলো লেটেস্ট। কিন্তু ইনিশিয়ালি যদি আপনি জানতে চান, সেটা হলো অস্বাভাবিক দুর্বলতা, আর হলো ক্ষুধামন্দা, আর হলো আপনার ওই যে নকটোরিয়া বলে যে রাতে বারবার পেশাব করা। এই যদি সিমটমগুলি হয়, তাহলে আপনি মনে করতে পারেন যে এরকম যদি আপনি কমপ্লেন করি, ইভেন আপনার বন্ধু বান্ধব, তার চিন্তা করতে ডেফিনেটলি তাহলে কিডনি দেখতে হবে। আরেকটা হলো অনেক সময় অ্যাসিমটোমেটিক থাকে, সেক্ষেত্রে হয়তো আপনি গেছেন অপারেশন করতে, অথবা গেছেন একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে, অথবা আপনি ইন্স্যুরেন্স করতে গেছেন বা ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেছেন, টেস্ট করে দেখলে আপনার কিডনি, অথচ আপনি জানেনই না যে আপনার এই যে কিডনি। স্যার, আমি এই প্রসঙ্গ ধরে আপনার কাছে একটু জানবো যে আমাদের দেশে সব রোগের ক্ষেত্রে আমরা শুনি যে কেউ হয়তো টেস্ট করতে গেছে, দেশের বাইরে যেতে চাই, ওই সময় হয়তো সে জানতে পারে সে কোনো রোগে আক্রান্ত কিনা। সেক্ষেত্রে কমিউনিটি হেলথ ক্লিনিক তো আমাদের জন্য একটা খুব আশীর্বাদ বলা যায় বাংলাদেশের জন্য। ইনফ্রাস্ট্রাকচার যেহেতু অনেক জায়গাতে নেই, তো এটাকে আমরা আসলে কিডনি রোগের সচেতনতার ক্ষেত্রে কিভাবে কাজে লাগাতে পারি স্যার? আমি এর আগে একটু জাহাঙ্গীর সাহেবের অবশ্যই, কথা অবশ্যই। একটু বলে নেই জি স্যার। যে প্রথমে কিন্তু জাহাঙ্গীর সাহেব বলেছে যে এই রোগটার কোনো সিমটম হয় না। আচ্ছা। সুতরাং যখন আমরা দেখব যে আমাদের ক্লিনিক্সে একটা ডায়াবেটিস রোগী এসছে, উচ্চ রক্তচাপের রোগী এসছে, তখনই তার কোনো সিমটম থাকুক বা না থাকুক, আমরা কিডনি ফাংশন টেস্টটা করতে হবে, যেটাকে আমরা বলি সিরাম ক্রিয়েটিনিন। আচ্ছা। এই সিরাম ক্রিয়েটিনিন যদি করে দেখা যায় এবং প্রস্রাব পরীক্ষা যদি দেখা যায় অ্যালবুমিন যাচ্ছে, তাহলে আপনাকে ধরতে হবে ওর কোনো কিন্তু সিমটম নেই, তার কিডনি রোগ হয়েছে কি হয় নাই। আচ্ছা। আসলে ৮০% কিডনি রোগের কিন্তু কোনো সিমটম হয় না। কিডনি রোগের সিমটম তখনই হয় যতক্ষণ তার ৭৫ থেকে ৮০% কিডনি ড্যামেজ হয়ে গেছে। সেই সময় তো আমার ডিটেক্ট করে কোনো লাভ নাই। সেই জন্য আমরা বলি কারো বয়স যদি ৪০ বছরের উপরে হয়, কারো বংশে যদি কিডনি রোগ থাকে, সে যদি ডায়াবেটিসে ভোগে, উচ্চ রক্তচাপে ভোগে, তাহলে ৪০ বছরের পর থেকেই তার সিমটম থাকুক বা না থাকুক, তার কয়েকটা পরীক্ষা করে নিতে হবে, রুটিন পরীক্ষা। ঠিক কমিউনিটি ক্লিনিকগুলোকে আমরা যেটা বলেছি সরকারকে, বাংলাদেশে প্রায় ১৬০০ উপরে কমিউনিটি ক্লিনিক আছে। আচ্ছা। প্রতি ৬০০ লোকের জন্য একটা কমিউনিটি ক্লিনিক আছে। আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করছি যে কমিউনিটি ক্লিনিকে যারা হেলথ কেয়ার মানুষজন থাকে, যারা ডাক্তার না, তারা যখন ওখানে রোগীরা আসবে, তাদের হাইট নেবে, উচ্চতা নেবে, ওজনটা নেবে,
ব্লাড প্রেশারটা চেক করবে এবং তার ইউরিনে ব্লাড সুগার সুগারটা- এবং অ্যালবুমিন যাচ্ছে কিনা, এবং গ্লুকোমিটার দিয়ে এক ফোঁটা রক্ত নিয়ে তার ডায়াবেটিস হয়েছে কিনা। এই কয়েকটা প্যারামিটার যদি কমিউনিটি ক্লিনিকের প্রত্যেকটা লোককে স্ক্রিন করা যায় যাদের বয়স 40 বছরের উপরে, তাহলে আপনি দেখবেন খুব যে সহজে আসলে খুব সহজেই প্রাথমিক পর্যায়ে তার ডায়াবেটিস আছে কিনা ধরা গেল, উচ্চ রক্তচাপ আছে কিনা ধরা গেল, তার কিডনি রোগ আক্রমণ করেছে কিনা অ্যালবুমিন জানা গেল। চেক করে ধরা গেল। তখনই আপনি ওদেরকে সাব সেন্টার, যেটা উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, সেখানে পাঠানো, এবং তখন ওখানে ডাক্তার থাকবে। এই ডাক্তারগুলো আবার ইউরিন চেক করবে, ব্লাড প্রেশার চেক করবে, গ্লুকোজ চেক করবে, সিরাম ক্রিয়েটিন। স্যার, আমি আপনার কাছে আসছি, একজন দর্শক আমাদের সাথে যুক্ত হতে চান। আপনার নাম এবং স্থান বলে প্রশ্ন করুন। আমি মইনুল বলছিলাম কল্যাণপুর থেকে। প্রফেসর ডক্টর হারুন রশিদ স্যারের কাছে একটা প্রশ্ন আর কি আমাদের, যে কিডনি রোগীদের জন্য বিশেষজ্ঞ ডাক্তারের সাথে সাথে দক্ষ নার্সের প্রয়োজন অনেক জরুরি আর কি। স্যার বললেন যে অনেকগুলো জায়গায় কিডনি ফাউন্ডেশন হয়েছে, এখন দক্ষ ডাক্তারের সাথে সাথে দক্ষ নার্স তৈরির জন্য কিডনি ফাউন্ডেশন বা প্রফেসর হারুন রশিদ কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা কিডনি ফাউন্ডেশন, তো আপনি জানেন যে একটা নন প্রফিট হসপিটাল। আমরা আমাদের ডায়ালিসিসের টেকনোলজি ছাড়াও রিনাল নার্স তৈরি করার জন্য সরকারের কাছে আমরা চিঠি দিয়েছি এবং সরকারকে আমরা রিকোয়েস্ট করেছি কিডনি ফাউন্ডেশন রিনাল নার্সগুলোকে 1 বছরের জন্য ট্রেনিং দিবে এবং তাদের একটা ডিপ্লোমা হবে। আমরা আশা করছি যে এই জুলাইতে যদি আমরা শুরু করতে না পারি, সামনের জানুয়ারি মাস থেকে আমরা অবশ্যই এটা শুরু করব। এবং এই রিনাল নার্স ট্রেনিংয়ের জন্য আমরা তাদেরকে কি ধরনের ট্রেনিং দেওয়া হবে, আমরা চিন্তা করেছি যে 1 বছরের মধ্যে 3 মাস তারা কিডনি রোগে চিহ্নিত কিভাবে করতে হয় সেটা জানবে, আর 3 বছর তারা ডায়ালিসিস ইউনিটে কাজ করবে, তারপর ট্রান্সপ্লান্ট ইউনিটে 3 মাস কাজ করবে। এই রকম ঘুরে ঘুরে তারা 1 বছর পার করবে। তাতে আমরা মনে করি যে দক্ষ ডাক্তারের যেমন ট্রেনিং প্রয়োজন, দক্ষ নার্স সেইভাবে তৈরি করা হবে। সেটা শুধু কিডনি ফাউন্ডেশন এই ট্রেনিং প্রোগ্রাম করে চলবে না। আমাদের মনে হয় যে সমস্ত হসপিটালের নেফ্রোলজি ডিপার্টমেন্ট আছে সবগুলোকে এগিয়ে এসে ক্রমান্বয়ে নার্সগুলোকে ইনক্রিজ করতে হবে। দর্শক, আপনি আপনার উত্তর পেয়েছেন। আমি স্যারের কাছে একটু জানবো যে ফেসবুকে বিকে বিশ্বাস, তারপর রুবেল সহ আরো কয়েকজন প্রশ্ন করেছেন। একটি হচ্ছে যে একজনের পাথর অপসারণ করা দরকার, কিন্তু সে এখন ব্যস্ত, করতে পারছে না, সে ঝামেলায় পড়বে কিনা। আরেকটি প্রশ্ন হচ্ছে যে লেজার ট্রিটমেন্টের মাধ্যমে আসলে কিডনি অপসারণ করা যায় কিনা, মানে কোনো অপারেশন ছাড়াই। দুটো বিষয় যদি স্যার। না, এখানে তো যখন যেটা কিডনির যে স্টোনের যে সমস্যাটা, যে উনি যখন ওই স্টোন হয়, আপনি দেখেন যে স্টোনের সাইজের উপর নির্ভর করে এবং পজিশনের উপর নির্ভর করে। অনেক সময় যদি সাইজ ছোট হয়, পজিশন যদি ঠিক লাইনে থাকে, তাহলে অনেক সময় ডায়াবেটিস বেশি প্রেসার পড়লে হয়তো এটা বাইরে যেতে পারে। কিন্তু যদি বড় হয় এমন যে পজিশন ঠিক না থাকে, তাহলে সেটাকে আদার অপারেশন করে বাইর করতে হবে, না হয় ওই যে বললো ESWR বলে, যেটা বাহির থেকে একটা শক ওয়েভ থেরাপি দিয়ে ওটাকে স্টোনটাকে ভেঙে আস্তে আস্তে ওটা বাইরে হয়ে যাবে। জি স্যার। কথা বলছেন? সুতরাং যেটা উনি বলছে যে আমার স্টোন আছে, এখন এই মুহূর্তে যদি বাইরে না করতে চায়, তো সবার মতো বাইর করে নেওয়া ভালো। কারণ যদি অবস্ট্রাকশন হয়, তাহলে অবস্ট্রাকটিভ ইউরোপিয়াতি হয়ে অবস্ট্রাকশন হয়ে সে তো একটু ব্যথা পাবে। দ্বিতীয়ত অবস্ট্রাকশনের ফলে তার কিডনিও নষ্ট হয়ে যেতে পারে। আলটিমেটলি সে কিডনি ডেভেলপ মানে ফেলিউর ডেভেলপ করতে পারে। লেজার ট্রিটমেন্টের ব্যাপারে যেটা বলা হয় যে এটার মাধ্যমে কি কিডনি অপারেশন না করে কি, ওইটা অপারেশন না করে, যেটা আপনার ESWR বলে, মানে এক্সট্রা শর্ট ওয়েভ যেটা করা হয়, যেটা রে দিয়ে সেখানে করা হয়, স্টোনটাকে লোকেট করে সেখানে আপনার বাহির থেকে ইয়েটা দেওয়া হয়, দিয়া ESWR দিয়ে পদ্ধতিতে ওটা স্টোনটাকে ভেঙে ফেলা হয়। যেমন একটা সাইজ বড় যেটা বাইরে হবে না, তখন সেক্ষেত্রে ওইটাকে আপনার ESWR শক ওয়েভ থেরাপি দিয়ে এটা ভেঙে ফেলা হয়। ভেঙে ফেলা হলে আলটিমেটলি এটা বাইরে হয়ে যায়। সুতরাং সেক্ষেত্রে তার অপারেশন কোনো দরকার নেই। কিন্তু স্যার সম্পূর্ণ এটা ভেঙে যায় কিনা? হ্যাঁ, যায়। তা আপনাকে ফলো আপ করতে হবে, যে এক্সরে করে দেখতে হবে সম্পূর্ণ বাইরে হয়ে যায় কিনা। কিন্তু এটা একটা কার্যকরী চিকিৎসা ব্যবস্থা এবং এটাতে অপারেশন না করে স্টোন বাইরে হয়ে যায়। আচ্ছা, ধন্যবাদ স্যার। আমরা তো কিডনি চিকিৎসা বলতে আমরা চিকিৎসার প্রসঙ্গে আসবো, মানে ডায়ালাইসিসটা সবার প্রথমে চলে আসে আর কি। তার আগে আমরা একটা দর্শকের একটা ফোন নিয়ে আসছি। সম্ভবত লাইনটা সম্ভবত কেটে গেছে।
ডায়ালিসিসের প্রসঙ্গে আসার আগে আমরা এবার কিডনি দিবসে সময় টিভিতে একটি প্রচারিত প্রতিবেদন চলুন দেখে আসি। দর্শক চলুন কিডনি ডায়ালিসিসের সার্বিক বিষয় নিয়ে একটি প্রতিবেদন সময় টিভিতে প্রচারিত, আমরা দেখে আসি। জমি, দোকান ও সবশেষ স্বর্ণালংকার বিক্রি করে কেবল মৃত্যুকে পাহারা দিয়ে যাচ্ছেন ফরিদা বেগম। দীর্ঘদিন ডায়ালাইসিসের খরচ ও বেসরকারি হাসপাতালের আইসিইউ বাণিজ্যের খপ্পরে পড়ে শেষ হয়েছে 50 লাখের বেশি টাকা। স্বামীর কাঁধে ক্রমাগত ঋণের বোঝা বাড়তে থাকায় আশঙ্কা এখন ফরিদার মনেও। সবসময় তো টাকা পয়সা থাকে না, ওর কাছে মানে ধার নিতে হয়, জমি জমা বিক্রি করা লাগছে, তাও টাকা কোলায় নাই। সরকারি হাসপাতালেই সপ্তাহে ডায়ালাইসিস ও আনুষঙ্গিক ব্যয় অন্তত 10,000 টাকা। হাসপাতাল ভেদে বেসরকারিতে এই ব্যয় 30 থেকে 40,000 টাকা পর্যন্ত। বেসরকারি সেবা কেন্দ্রগুলো প্রকৃত খরচের কয়েক গুণ মুনাফা করায় পথে নামতে বাধ্য হচ্ছে লাখো পরিবার। আমার বোন গার্মেন্টসে চাকরি করে, চিকিৎসার টাকা দেয়া অনেক কষ্ট হয়। সর্বনিম্ন 40,000 টাকার নিচে কোনোদিন একটা ডায়ালিসিসের রোগী সপ্তাহে 2 দিন ডায়ালিসিস করতে পারে না। স্বাস্থ্য খাতে যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতি বন্ধ করতে পারলে মফস্বল পর্যায়েও ডায়ালিসিস সেবা দেওয়া সম্ভব। এক্ষেত্রে সরকারি সহযোগিতায় উন্নত দেশগুলোর ন্যায় ব্যাপকভাবে হোম ডায়ালাইসিসের সুযোগ সৃষ্টির আহ্বান বিশেষজ্ঞদের। যদি আমরা পেটে একটা নল লাগিয়ে দেই, তাকে যদি একটু প্রশিক্ষণ দিয়ে দেওয়া হয়, তাহলে বাড়িতে বসে বসে তারা করতে পারবে। খরচ মানে প্রতিদিন 3 ব্যাগ করে পানি বদলাতে হয়। এই পানিটা যদি সরকার থেকে কোনোভাবে ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু 90% যারা চিকিৎসা পাচ্ছে না, তাদের কিন্তু বেশিরভাগই তাদের এই চিকিৎসার আওতায় আনা যেতে পারে। আমরা হিসাব করে দেখেছি যে একটা পরিপূর্ণ ডায়ালিসিস যদি নন প্রফিট হিসাবে করা যায়, তাহলে 2300 টাকা মাত্র খরচ করতে হয়। পরবর্তী পরে যদি 1560 টাকা করে টুয়াইস উইকলি ডায়ালিসিস করি, তাহলে সেখানে মাত্র 1 লাখ টাকা খরচ হয় বছরে। কিন্তু প্রফিটেবল সেন্টার নেয় 5 থেকে 6 লক্ষ টাকা। যদি সদিচ্ছা থাকে মানুষকে সেবা দেওয়ার, প্রাইভেট হসপিটালগুলোর ডায়ালাইসিসের সেবার মান বাড়িয়ে এবং তাদের এই কস্ট এটা কমিয়ে আনা উচিত। ডায়ালাইসিস প্রয়োজন এমন রোগীদের মাত্র 20% চিকিৎসা নিতে পারেন। এদের মধ্যে আবার 60 থেকে 80% অর্থের অভাবে মাঝপথে ডায়ালাইসিস বন্ধ করতে বাধ্য হন। তাই সরকারের সহযোগিতার পাশাপাশি বেসরকারি হাসপাতালের ডায়ালাইসিস ব্যয় নাগালের মধ্যে নিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দর্শক প্রতিবেদনটি দেখলেন। আমরা আলোচনায় যাওয়ার আগে একটি ফোনও আছে, আমরা ফোনটা নিয়ে আসি। দর্শক আপনার নাম এবং স্থান বলে প্রশ্ন করুন। দর্শক আপনার নাম এবং স্থান বলে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ শাহিনুর ইসলাম, আমি ঢাকা মতিঝিল থেকে বলছিলাম। জি বলুন, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হচ্ছে স্যারের কাছে যে আমার কিছুদিন আগে আপনার স্টোন ধরা পড়ছে, সেটা ডাক্তার ওষুধ লিখে দিছে, বলছে যে এটা খাইলে প্রসাবের মাধ্যমে বের হয়ে যাবে, আর যদি বের না হয় তাহলে এটা অপারেশন করা লাগবে। স্যারেরা আমাকে যে ওষুধ প্রেসক্রিপ্ট করছিল ওটা আমি খাইছি, এখন আর আমার ব্যথা করে না। তবে আমাকে 15 দিন পরে ওনারা যেতে বলছে। আমি স্যারের কাছে প্রশ্ন হলো যে এটা আমার বের হয়েছে কিনা, আমি মানে একটু বুঝতে পারছি যে আমার মনে হয় বের হয়ে গেছে, এরকম আমার একবার অনুভব হয়েছে। আমার এখন বর্তমানে কি করণীয়? একটা খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। আসলে কিডনি পাথরটা কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে সমাধান করতে হয়। এটা সার্জারি তখনই প্রয়োজন হয় যখন এটা অবস্ট্রাকশন তৈরি করে, অথবা কিডনির নলের মধ্যে সেটা আটকে যায়। এখন মেডিকেল ট্রিটমেন্ট সবসময় করতে হবে। আপনি যদি অপারেশনও করেন বা গুঁড়োও করেন, তারপরে আপনাকে 5 বছর পর্যন্ত মেডিকেল ট্রিটমেন্টে থাকতে হবে, যেহেতু 30% থেকে 40% পাথরগুলো আবার রিকার করে। সুতরাং এই রিকারেন্স যাতে না হয় সেজন্য আমরা 3-4টা ওষুধ দিয়ে থাকি, এবং এই ওষুধগুলো যদি খান নিয়ম মতো, তাহলে পাথর আর গ্রো করবে না। পাথর আস্তে আস্তে ক্রমান্বয়ে সাইজটা কমে যেতে থাকবে এবং আপনি আরও সুস্থ বোধ করবেন। আর পাথরটা এখন আপনার আছে কিনা সেটা একটা আলট্রাসোনোগ্রাম করে দেখা যেতে পারে, অথবা সিম্পল একটা প্লেন এক্সরে কেউবি করেও দেখা যেতে পারে যে পাথরটা সরে গিয়েছে কিনা। যদি পাথরের কোনো অবস্ট্রাকশন না হয়, আপনার অপারেশনে তাড়াহুড়ো করার প্রয়োজন নাই। আপনি মেডিসিনকে থাকলেও আপনি অনেক ভালো থাকবেন। এবং মাঝে মাঝে ইউরিন টেস্ট করে দেখতে হবে যে আপনার প্রস্রাবে আরবিসি যাচ্ছে কিনা
এবং অতিরিক্ত কোনো ডাব্লিউবিসি বা পাস সেল তৈরি হয় কিনা। যদি আরবিসি, ডাব্লিউবিসি এবং প্রস্রাবে অ্যালবুমিন না যায়, তো আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে এই পাথর আপনাকে কোনো ক্ষতি করবে না। ধন্যবাদ। আমি স্যারের কাছে একটু জানবো যে একজন বিকে বিশ্বাস ফেসবুকে প্রশ্ন করেছে যে কিডনিতে যে পাথর হয় আগে থেকে কোন ধরনের সতর্কতা আসলে মেনটেন করলে পাথর হবে না আসলে। স্যার, আমি আপনার উত্তর নেবার আগে দর্শকের একটা ফোন নিয়ে ফিরি। দর্শক, আপনার নাম এবং স্থান বলে প্রশ্ন করুন। আপনার নাম এবং কোথা থেকে ফোন দিয়েছেন জানিয়ে প্রশ্ন করুন। জি, আমি আলহাজ মোহাম্মদ হুসাইন মিয়া, হবিগঞ্জ থেকে। বলুন। দর্শক, আপনার প্রশ্নটি করুন। আপনার প্রশ্নটি করুন। প্রশ্ন হলো, আমার যে সিরাম কিটিনাইন টেস্ট করলাম, তারপর আমার প্রথম আগে ছিল 1.3, পরে আবার মাস দিয়ে করে গেলাম, যাওয়ার পরে টেস্ট করলো হলো 1.8। তখন আমারে ওষুধ দিল, ওই যে প্রেশার রিভের ওষুধ দিল, যে আগে অলমেশন +20 খাইতাম, 20+, পরে যে অলমেশন 40 আর নেট্রিলিক এসআর আর অন্যান্য জন্য ওই যে কার্বা খাই একটা, নেট্রিলিক এসআর আর জেলফিট, এই ওষুধগুলা খাই। পরে আমি ওই যে এইটার জন্য আমি গেলাম কিডনি ইনস্টিটিউটে গেলাম। যাওয়ার পরে একজন ডাক্তার সাহেবের সাথে তারপরে ইয়ে করলো, উনি আসলে দুঃখজনক, সরকারি হাসপাতালে, সরকারি থেকে আমরা সরকারি তৈরি করতাম, উনার আচার আচরণটা উনি ভালো করে নাই। উনি করুন, আপনি আসলে কি জানতে চান সেটি প্রশ্ন করেন। তখন আমার যে ওই যে সিরাম কিটিনাইন এই যে 1.8, এটা আমার সমস্যা হবে কিনা। এটা অ্যাকচুয়ালি যে যিনি যে বলছেন আগে যেমন 1.6 ছিল বললো মনে হয়, তো পরে উনি 1.8 হলো, তো বোঝা যাচ্ছে ওনার ব্লাড প্রেশার আছে। কারণ ব্লাড প্রেশারের জন্য অলমিশন খাচ্ছে, প্লাস খাচ্ছিল, এখন অলমিশনের ডোজটা বাড়িয়েছে, যেমন 20 থেকে 40 করে দিয়েছিল। যেটা জিনিসটা হচ্ছে যেমন 1.8, তা আপনি নিজেই ভালো করে বুঝতেছেন যে 0.6 থেকে 1.8, তার মানে কিডনি ফাংশনটা আগের থেকে একটু ডিটেরিয়েট করতেছে, খারাপের দিকে যাচ্ছে। যে জিনিসটা দরকার হবে আপনার, যেহেতু একটু খারাপের দিকে যাচ্ছে, আপনাকে যেটা করতে হবে যে ডাক্তারের পরামর্শ নিয়ে থাকতে হবে, প্লাস আপনার ডায়াবেটিসটা কন্ট্রোল রাখতে হবে, আর কিছু আপনাকে ব্লাড প্রেশারটা কন্ট্রোল রাখতে হবে, যেমন 120, 80 এভাবে রাখলে ভালো হবে। আর সেই ক্ষেত্রে এমন কোন ওষুধটা আপনার জন্য সুইটেবল, সেটা আপনি বা আপনার ডাক্তার দুজনে বসে ঠিক করতে হবে যে কোনটা আপনি খাচ্ছেন। যেমন আগে প্লাস খাচ্ছিলেন, প্লাসের মধ্যে যেমন ডায়োটিক্স আছে, যে প্রস্রাব বাড়ায় সেই ডাক্তার আছে, সেটা উনি বাদ দিয়েছে। অলমিশন যেটা খাচ্ছেন সেটা হলো এস ইনহিবিটরস, সেটা আমার মনে হয় যে কিডনি ফাংশন যদি ডিটেরিয়েট করে, সেক্ষেত্রে হয়তো অলমিশন চেঞ্জ করে অন্য ড্রাগ দিতে পারে। যেটা আপনার বেশি দরকার ডাক্তার, সেটা হলো ব্লাড প্রেশারটা কন্ট্রোল রাখা, আর কিছু ডায়েটারি মডিফিকেশন আছে। ডায়েটারি মডিফিকেশন মিনস যেহেতু আপনার কিডনি ফাংশন 1.8 ডেফিনেটলি ডিটেরিয়েট করতেছে, সেই ক্ষেত্রে আমরা বলি যে প্রোটিনটা কম খাওয়ার জন্য। প্রোটিন মিনস মাছ, মাংস আর ডালটা হলো সেকেন্ড ক্লাস প্রোটিন। আমরা সেকেন্ড ক্লাস প্রোটিনটাকে সম্পূর্ণ পরিহার করতে বলি, যার জন্য দেখেন কিডনি ডাক্তার প্রায় বলি যে ডাল খাবেন না, মাছ মাংস খাবেন। কারণ মাছ মাংস খেতে হয় এই জন্য, মাছ মাংস যে থাকে এসেনশিয়াল প্রোটিন, যেটা শরীরের জন্য দরকার হয়, সেই এসেনশিয়াল প্রোটিন যে জিনিসটা, সেটা আপনাকে তাও কম খেতে হবে। আমরা বলি অনেক সময় 30 গ্রাম 40 গ্রাম, আমি অবশ্যই সেরকম 30 গ্রাম 40 গ্রাম বলি না। আমি বলি যে অ্যাভারেজ সাইজে যদি একটা মাছ দুপুরে খান, আর রাত্রে ধরেন অ্যাভারেজ সাইজে একটা মুরগির মাংস খেলেন, এই কিন্তু বেশি খাওয়া যাবে না। তাহলে আপনার ব্লাড প্রেশারটা কন্ট্রোল রাখতে হবে, প্লাস ডায়েটারি মডিফিকেশনটা করতে হবে, ডায়েটের মধ্যে খেয়াল রাখতে হবে। যদি আপনি ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে পারেন, ডায়েটটা ঠিক রাখতে পারেন, আপনি 1.8 যা গেল সেটা যদি 2 না হওয়ার জন্য আপনাকে এখানেই ডাক্তারের সঙ্গে এবং আপনার কোপারেশন আছে, এটাকে এই জায়গায় স্টপ রাখতে পারলে আপনি ভালো থাকবেন। স্যার, আপনার কাছে আমি ফিরছি, আমি একটু ডায়ালিসিসের প্রসঙ্গে আসবো। স্যার, যে ডায়ালিসিস তো আসলে করতে পেরেও অনেক পরিবার আসলে নিঃস্ব হয়ে যাচ্ছেন, মৃত্যুর মুখে পড়ছেন। এখন আসলে কি করণীয়? মানে কোনো একটা স্ট্যান্ডার্ড এর বেশি নিতে পারবে না, খরচের আপনি একটা হিসাব দিয়েছেন, আর একটু শুনতে চাই কি করার আছে যদি বলেন। আসলে আপনাকে যদি পরিষ্কারভাবে বলি, জি স্যার, সারা পৃথিবীতে যে সমস্ত রিচ কান্ট্রি, তাদের 15% হচ্ছে এই রিচ কান্ট্রিগুলো। 85% কান্ট্রি কিন্তু দরিদ্র, অতি দরিদ্র অথবা দরিদ্র কিছুটা উপরে।
যেমন লো মিডল ইনকাম কান্ট্রি করি, এরকম 101টা কান্ট্রি আছে। আচ্ছা স্যার, আমি একটা ফোন নিয়ে আপনার কাছে এই কথাতে আসছি। একজন দর্শক যুক্ত হতে চান, আপনার নাম এবং স্থান বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে বলছি। আমার নাম মিশু, আমার এজ 28। জি। আমার সমস্যা হচ্ছে, আমার গত 2 বছর ধরে আমার কিডনির সমস্যা। আর এখন হচ্ছে আমার কিডনি দুটোই ড্যামেজ হয়ে গেছে, ছোট হয়ে গেছে আর কি। ডক্টর বলছে ট্রান্সপ্লান্ট করতে, দুটো কিডনি ছোট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি মানে কোথায় করলে ভালো হবে বাংলাদেশে? আমার লোক আছে, আমার ভাই দিবে আমাকে কিডনি। কোথায় করলে ভালো হবে? আর আমি ডক্টর হারুনা রশিদ স্যারের সঙ্গে কি দেখা করতে পারবো কিনা, কিভাবে করা যাবে? স্যার একটু দেখা করার ব্যবস্থা অন্তত করে দেন আর কি স্যার। আপনার দুটো কিডনি শুকিয়ে গেছে, এখন যদি কিডনি ফাংশন যদি 90% নষ্ট হয়ে যায়, তাহলে ডায়ালিসিস করা ছাড়াও আপনি সরাসরি কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারবেন। আমাদের যে অর্গান অ্যাক্ট লটা আছে, তাহলে সেখানে বলা আছে যে বাবা মা ভাই বোন এরাই সাধারণত কিডনি প্রাথমিক পর্যায়ে দিতে পারবে যদি তার বয়স 18 থেকে 65 বছরের মধ্যে হয় এবং ব্লাড গ্রুপ যদি মিল থাকে আর কি। কারো আপনার যদি ব্লাড গ্রুপ ও হয়, তাহলে যে কেউ আপনার এই আত্মীয়ের মধ্যে আপনাকে কিডনি দিতে পারবে, কারণ যেহেতু ও ব্লাড গ্রুপ হচ্ছে আপনার রিসিপেন্ট, আপনি ও গ্রুপ হলে ও গ্রুপের কিডনি লাগবে। কিন্তু আপনার ডোনার যদি ও গ্রুপ হয়, বাবা মা ভাই বোন, তাহলে তারা আপনার ব্লাড গ্রুপ যেটাই হোক না কেন সেখানেই আপনাকে কিডনি দিতে পারবে। এটা হচ্ছে বলে ইউনিভার্সাল ডোনার এবং ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। এখন এই বাবা মা ভাই বোনের মধ্যে যদি কিডনি না পাওয়া যায়, তাহলে আপন চাচা, আপন মামা, আপন ফুপু, আপন খালা কিডনি দিতে পারবে। নূতন অর্গান অ্যাক্ট ল যেটা 2018-তে হয়েছে, সেটাতে আরও বিস্তার করা বলেছে চাচাতো ভাই, মামাতো ভাই, ফুপাতো ভাই, খালাতো ভাই এরাও আপনাকে কিডনি দিতে পারবে। তবে আমি মনে করি ফার্স্ট ডিগ্রি রিলেশন যদি কেউ কিডনি দেয়, তাদের টিস্যু টাইপিংটা ম্যাচ ভালো থাকে, 50% থাকে, সেক্ষেত্রে কিডনিটা স্থায়ী বেশি হয়। আপনার যদি কিডনি 90%-এর উপর ড্যামেজ হয়, আপনার কিডনি ফাউন্ডেশনে আমরা শনিবার প্রতিদিন কিডনি ট্রান্সপ্লান্ট রুগীদের দেখে থাকি। আমরা সপ্তাহে একটা করে কিডনি ট্রান্সপ্লান্ট করে থাকি। আমাদের কিডনি ফাউন্ডেশনের 475টা কিডনি খুব সাকসেসফুলভাবে তৈরি হয়ে গেছে। এমনকি ব্লাড গ্রুপ যদি আত্মীয় স্বজনের মধ্যে মিল না থাকে, আপনার সঙ্গে যদি আপনার আত্মীয় ব্লাড গ্রুপ মিল না থাকে, তবু আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করছি এখন। সুতরাং আপনাকে এই শনিবারে আমি হয়তো দেখতে পারবো না, আপনাকে পরের শনিবারে আপনি এসে বলবেন যে প্রফেসর হারুনা রশিদ সাহেব আমার সঙ্গে কথা হয়েছে, উনি আমাকে আসতে বলেছেন, এবং আপনি আপনার নামটা যদি বলেন তাহলে আমি এই নামটা লিখে রেখে আমার স্যার তার নাম হচ্ছে নিশু, আপনি বলে রাখবেন, তাহলে আমি ওটা। দর্শক ধন্যবাদ, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং স্যারকেও পেয়ে গেলেন আর কি। ধন্যবাদ স্যার। আমি একটু ডায়ালিসিস প্রসঙ্গে একটু আসবো, যে এটাকে আসলে খুব একটা লিমিটের মধ্যে কোনোভাবে রাখা যায় কিনা, আপনারা উদ্যোগ নিয়েছেন কিনা? বাংলাদেশে আমি যেটা বলছিলাম যে পৃথিবীর 101টা ডেভেলপিং বা লো মিডল ইনকাম কান্ট্রিগুলো যে দশা, এই দশা বাংলাদেশ সহ এই সমস্ত কান্ট্রি একই ধরনের। আমরা সাউথ এশিয়ান রিজনে যদি বলি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, তাদের অবস্থাও একই। আমরা মাত্র ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ মাত্র 15 থেকে 20 ভাগ কিডনি অকেজ রুগীকে ডায়ালাইসিসের সুযোগ দিতে পারে। 100 ভাগের মধ্যে 100 ভাগের মধ্যে। সুতরাং বাংলাদেশের বিষয়টা এটা না, এটা সারা দুনিয়ার বিষয়, লো অ্যান্ড লো মিডল ইনকাম কান্ট্রিজ। আমরা তো কিছুটা এগিয়ে গিয়েছি, অর্থাৎ আমরা 20 থেকে 25 ভাগে উন্নতি হয়েছি ডায়ালিসিস প্রোভাইড করার জন্য। আমাদের সারা দেশে 170টা ডায়ালিসিস ইউনিট রয়েছে, এবং যদিও এই ডায়ালিসিস ইউনিটের বেশিরভাগই 55 ভাগই ঢাকায় অবস্থিত, এইটাই হচ্ছে দুরবস্থা। জি স্যার। অর্থাৎ ঢাকায় বেশি ডায়ালিসিস ইউনিট রয়েছে,
পেরিফেরিতে কম ডায়ালিসিস মানুষকে কষ্ট করে ঢাকা এখন তো পর্যন্ত বারবার আসতে হচ্ছে। প্রত্যেকটা মেডিকেল কলেজে এখন আছে। জি স্যার। আর ডিস্ট্রিক্ট লেভেল প্রায় প্রত্যেক ডিস্ট্রিক্টে আছে। ফর এক্সাম্পল, যে আপনার বরিশালে কোনো ডায়ালিসিস ইউনিট নাই, জি স্যার। এই ধরনের স্ক্যাটার্ড আছে। জি স্যার। ডিস্ট্রিক্ট লেভেলগুলোতে ডায়ালিসিস ইউনিট হয়েছে, মেডিকেল কলেজের সবগুলোতে 101টা মেডিকেল কলেজে আছে, সবগুলোতে কোনো ডায়ালিসিস ইউনিট নাই। তো সরকার প্রস্তাব করেছে এই বছরই যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তারা 10 বেডের একটা ডায়ালিসিস ইউনিট করবে। তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 64টা ডিস্ট্রিক্টে যদি ডায়ালিসিস ইউনিট করা হয়, তাহলে আমি মনে করি যে এর চিকিৎসা পদ্ধতি কিছু ইমপ্রুভ করবে। কিন্তু সমস্যা হয়েছে যে এই পরিমাণে নার্স নাই। ও আচ্ছা, কিন্তু সেটা তৈরি করার জন্য কাজ হচ্ছে কিনা? সেটা তৈরি করার জন্য কাজ শুরু হয়েছে, এবং আমি আশা করি একটা নার্সকে ডায়ালিসিস উপযুক্ত করতে তার মিনিমাম 6 মাসের ট্রেনিং প্রয়োজন হয়। তা আমরা যদি সঙ্গে সঙ্গে ডাক্তারদের ট্রেনিং, নার্সেস ট্রেনিং এবং ডায়ালিসিস ইউনিট পর্যায়ক্রমে করতে পারি, তাহলে মানুষের ঢাকাতে চাপটা কমবে, যে যার ইচ্ছা মতো টাকা হয়তো নিতে পারবে না, কমে আসবে। হ্যাঁ, আমি মনে করি এটা সরকারকে নজর দিতে, সরকারকে কিছুটা পদক্ষেপ নিতে হবে, যেন কোনো প্রফিটেবল সেন্টার একটা সিলিং করে দেবে যে এর উপরে যেন তারা ডায়ালিসিস চার্জটা না করে। আমরা হিসাব করে দেখেছি যে আপনি লস না করে 2300 টাকায় ডায়ালিসিস করে আপনি তার বেতন ভাতা, তার ডায়ালিসিস করা সপ্তাহে 2 দিন, নার্সের বেতন সহ সবকিছুই সমাধান করতে পারেন যদি ইনফ্রাস্ট্রাকচারটা করে দেওয়া হয়। জি স্যার। কুমুদিনী হাসপাতাল যে আছে, রাতে 3 বছর এখন স্যারকে ওরা ওখানে 2500 টাকা প্রথমটা নেই, তারপরগুলি 1700 টাকা নেই। আচ্ছা আচ্ছা, অ্যাফোর্ডেবল ইয়েতে করা যায়। স্যার আমি একটা ফোন নিয়ে আবারও ফিরছি। দর্শক আপনার নাম এবং স্থান বলে প্রশ্ন করুন। হ্যালো। জি। আমার কিডনিতে, হ্যালো, শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমার কিডনির পয়েন্ট 118। জি, শুনতে পাচ্ছেন? জি, আপনার প্রশ্নটি করুন, শুনতে পাচ্ছি। কিডনির পয়েন্ট 118, মাইক্রো অ্যালবুমিন হইল 28.3। এখন আমি জানতে চাই যে মাইক্রো অ্যালবুমিনটা এটা কি কিডনির সাথে কি সম্পর্ক, এবং মাইক্রো অ্যালবুমিনটা কি কমানো যাবে কিনা? যদি ডায়াবেটিস থাকে অথবা উচ্চ রক্তচাপ থাকে, তাহলে মাইক্রো অ্যালবুমিন চেক করতে হয়। আর সিরাম ক্রিয়েটিনিন তো সবাইকে চেক করা উচিত যাদের বয়স 40 বছরের উপরে। আপনার যে ক্রিয়েটিনিন 118 মাইক্রো অ্যালবুমিন যে লেভেলটা আপনি বললেন, এটা পারফেক্টলি নর্মাল। তবে আপনার যদি ডায়াবেটিস না থাকে, উচ্চ রক্তচাপ না থাকে, আপনি দুশ্চিন্তার কোনো কারণ নাই আপনার। আচ্ছা স্যার, আপনি একটু আমাদেরকে জানাবেন যে, বলবেন যে কিডনি প্রতিরোধে আসলে করণীয় কি? এটা তো এখন সবথেকে বেশি সরকার আসলে আমাদের দেশে বা সব দেশে অ্যাকচুয়ালি আপনি বলেন যে উন্নত বিশ্ব বলেন বা যে আমাদের বিশ্ব বলেন, সব জায়গায় কিন্তু এখনো পর্যন্ত আমরা কিডনির যে ডায়ালাইসিস বা ট্রান্সপ্লান্টেশন, এটা দেওয়া আমাদের খুবই কঠিন ব্যাপার, খুবই ব্যয়সাধ্য ব্যাপার। সেক্ষেত্রে এখনো আমরা বলি আমাদের দেশে বা সব জায়গায় যেটা করা উচিত যে কিডনি রোগ প্রতিরোধ করার জন্য চেষ্টা করা উচিত। যেমন আপনাকে বললাম যে আমাদের প্রধান কারণ আমাদের দেশের জন্য এখনো গ্লোমেরুলার নেফ্রাইটিস। গ্লোমেরুলার নেফ্রাইটিস একটা আলহামদুলিল্লাহ যে আগের চেয়ে কমে যাচ্ছে, এখন অনেক কমে গেছে। এটা আগে ইনফেকশন থেকে হতো, ওই যে কিডনি সংক্রমণ, স্ক্যাবিস, গসর থ্রোট, এগুলি আজকাল মানুষ এত ওরিয়েন্টেড হয়ে গেছে, এগুলি চিকিৎসা হয়, গ্লোমেরুলার নেফ্রাইটিস কমে আসতেছে। এখন আমাদের দেশে বা সমস্ত দেশে যেটা আসতেছে, যেমন ডায়াবেটিস অ্যান্ড ব্লাড, ডায়াবেটিস নাম্বার 1 আছে, ডায়াবেটিস হাইপারটেনশন, ব্লাড প্রেশার যেটা সে নাম্বার 2 আসতেছে। তো আপনি যদি ডায়াবেটিস বা ব্লাড প্রেশার এই দুটাকে যদি কন্ট্রোলে রাখেন, তাহলে আপনার কিডনি ধরবে। অ্যাকচুয়ালি ওই যে বললাম 10 ইয়ার্স পরে বা 15 ইয়ার্স পরে যে কিডনি ইনভলভমেন্ট হবে, কিন্তু আপনি যদি এই দুটাকে কন্ট্রোলে রাখেন, যেমন ব্লাড প্রেশার আমি বললাম 120, 80 বা 120, 70 যদি রাখতে পারেন, আর যে ব্লাড সুগার লেভেল বিলো 7, যেটা যে 7-এর উপরে গেলে ডায়াবেটিস, বিলো 7 রাখতে পারেন, এবং ডায়াবেটিস যদি হয়েও থাকে আপনার, আপনি যদি কন্ট্রোল লেভেল রাখতে পারেন, তাহলে প্রতিরোধ করতে পারেন, আপনি কিডনি রোগকে প্রতিরোধ করা যাবে। আমাদের দেশের মধ্যে রোগে বা সব জায়গায় আমি বলবো যে একমাত্র এখনো পর্যন্ত কার্যকরী চিকিৎসা হলো যে আপনি কিভাবে কিডনি রোগটাকে প্রতিরোধ করা যায়, প্রিভেনশন করা যায়, সেই জন্য আপনাকে এই যে ডায়াবেটিস বাসা কন্ট্রোল করতে। আরেকটা জিনিস আমাদের দেশে আজকাল দেখা যাচ্ছে যে আমরা
যত্রতত্র যে পেইন কিলার খাচ্ছি, মানে বলটারেন নিজ দায়িত্বে খাচ্ছি আর কি, ফার্মাসিস্টকে ডাক্তার বানায় গেলেই মনে করে যে ডাক্তার কাছে কি ভিজিট দিব, এই ওষুধটাকে নিয়ে আমাদের বলটারেন দেন বা আমাকে ক্লোফেনাক দেন, যে এই ওষুধগুলি খাচ্ছে। এই ওষুধগুলো খেলেও আমাদের আপনার কিডনি ক্ষতিগ্রস্ত। আর একটা হলো যে আমাদের কমন পিপলরা, বিশেষ করে যারা এই যে তারা বিভিন্ন রকমের ইন্ডিজিনাস মেডিসিন মানে ফিল মানে বিভিন্ন রকমের কবিরাজি বা বড়ি এগুলি খাচ্ছে, এগুলি মোস্টলি খাচ্ছে ওই যে পেপারে বিভিন্ন রকমের কার্টুন আছে সেগুলি দেখছে মনে হয় একটু উত্তেজনা বাড়বে, শক্তি বাড়বে, এগুলি খেলেও আমাদের আপনার কিডনির চরম ক্ষতি হয়ে যাচ্ছে। স্যার এই প্রসঙ্গ ধরে আসবো স্যার, এখন বাংলাদেশে আসলে অনেকের কাছে আমরা শুনছি যে কিডনি চিকিৎসায় স্টেম সেলের কার্যকারিতা, কেউ বলছে 100%, কেউ 50%, কেউ বলছে আসলে কিছুই না। স্টেম সেল নিয়ে স্যার আপনি যেহেতু একজন বিজ্ঞজন এই বিষয়ে কাজ করছেন, আসলে স্টেম সেল কোথায় কাজ হচ্ছে বাংলাদেশে, আসলে এটা নিয়ে মানে চিকিৎসাটা আসলে কেমন হচ্ছে যদি একটু বলেন। আসলে উন্নত বিশ্বে যেটা আমরা বলি যে মেডিকেল সায়েন্স প্রায় আকাশচুম্বী হয়ে গেছে, আমেরিকা, তারপরে হচ্ছে ইংল্যান্ড, তারপর হচ্ছে ইউরোপ, এই সমস্ত দেশে আজ পর্যন্ত স্টেম সেলের কিছুই করতে পারে নাই কিডনির ব্যাপারে, চিকিৎসার ক্ষেত্রে। কিডনি চিকিৎসার ব্যাপারে স্টেম সেলের কিছুই তারা করতে পারে নাই। এটা এখনো ল্যাবরেটরি ফেজে আছে, অ্যানিমাল এক্সপেরিমেন্ট চলছে। তো বাংলাদেশের পার্সপেক্টিভে এই স্টেম সেল নিয়ে কিছু করা, এটা একটা, আগে মনে করতাম যে হোমিওপ্যাথি কোনো কাজ আসে না, কবিরাজি কোনো কাজ আসে না, এটা তার চেয়ে ওয়ার্স্ট। এটা একটা পুরোপুরি ভাওতাবাজি। এই ভাওতাবাজিকে সরকারের উচিত হবে তাদের কঠোরভাবে এটা দমন করা, না হলে হাজার হাজার মানুষ এই একটা ভাওতাবাদের চিকিৎসায় পড়ে সর্বশান্ত হয়ে যেতে পারছে। আমার প্রশ্ন স্যার এখানে, আমি এই স্টেম সেল নিয়ে একটি প্রতিবেদন করেছি, তো সেক্ষেত্রে আমি কর্তৃপক্ষ আমাকে যাই বলেছে, স্টেম সেল নিয়ে যারা উপকৃত হয়েছেন তাদের কেউ আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে। তারা বলছেন যে আমার কিডনি ট্রান্সপ্লান্ট করা লাগতো, এখন লাগবে না, 3 বার ডায়ালিসিস করতাম, 2 বার করা লাগবে, আমার শরীরে কোনো এনার্জি ছিল না, আমি এখন এনার্জি ফিরে পেয়েছি। এই কথাগুলো আসলে তারা কেন বলছে আমার জানার। আপনার মেডিকেল সায়েন্সে একটা বলা হয় যে একটা মানুষকে যদি বুঝান, তার একটা কনভিন্স করেন, তাহলে তার একটা ইফেক্ট হয়, ওই প্লেসিবো এফেক্ট, যেটা জিনিসটা, এই প্লেসিবো ইফেক্টের কারণে হয়তো কেউ কেউ মনে করে যে তার শরীরটা ভালো হচ্ছে। আমরা তো সপ্তাহে 3টা ডায়ালিসিস করি না, আমরা তো সপ্তাহে এমনি 2টা ডায়ালিসিস করি। আপনার যদি রেসিডুয়াল কিডনি ফাংশন 10% থাকে, কেউ কেউ একটা ডায়ালিসিস করেও কিছুদিন ভালো থাকতে পারবে। এই ইফেক্টটা কোনো রোগী যদি আমাদের কাছে এসে বলে, আমরা তার পরীক্ষা করে দেখতে পাই তার সিরাম ক্রিয়েটিন কমেছে কিনা, এক্সাক্ট ফিল্ট্রেশন রেট কমেছে কিনা, এবং তারা যে দাবি করছে সেই দাবি অনুযায়ী তারা দেখাক না কেন, তারা একটা পেপারে দিক না কেন যে এই রোগীগুলো উপকার পেয়েছে। আমি তো 4-5টা রোগী দেখেছি যারা স্টেম সেল করার পরে তাদের ক্রিয়েটিন আরো বেড়ে গেছে, তাদের আরো সিমটম বেশি হয়েছে। আমার কাছে কিছু কিছু রোগী এসছে। তো কিন্তু স্যার যদি এটা সম্ভব না, এটা যদি ভাওতাবাজি হয় আপনার কথা অনুযায়ী, তাহলে এইটা নিয়ে আসলে সরকার অথবা ঊর্ধ্বতন যারা আছেন, কিডনি চিকিৎসা যারা করছেন, অবশ্যই একটা অথরিটি তো বাংলাদেশে এক্সিস্ট করছে। কিডনি হাসপাতালে বর্তমান পরিচালকের কথাও যদি বলি, অথবা স্বাস্থ্য অধিদপ্তরের কথা বলি, কারা এই সার্টিফিকেশনটা দিলেন? আপনারা আসলে কি করছেন এখন, নাকি আপনারা আসলে চুপচাপ? এটা তো বিএমআরসির পারমিশন। যদি তারা এটাকে রিসার্চ প্রজেক্ট হিসাবে নেয় তাহলে বিএমআরসির অনুমতি লাগবে। আর যদি কেউ বিএমডিসি কে কমপ্লেইন করে, বিএমডিসি এটা দায়িত্ব নিয়ে দেখতে পারে। কিন্তু তাদের সার্টিফিকেশন ছাড়া কি আসলে সম্ভব কিনা এইভাবে এই যে চিকিৎসা শুরু করে দেয়া? বিদেশিরা এসে তো এখানে ওই ধরনের চিকিৎসা দিতে পারে না। দিচ্ছেন তো দেশের মানুষই। এখন করবেন কি? এখন সিঙ্গাপুরের মার্কেট করার জন্য এখানে অফিস আছে, থাইল্যান্ডের মার্কেট করার জন্য এখানে অফিস আছে, ইন্ডিয়ান মার্কেট করার জন্য এখানে অফিস আছে। তো সরকার তাদের তো অনুমতি দিয়েছে যে আমাদের রোগীগুলো নিয়ে তাদের দেশে পাঠানো। সরকার যদি মার্কেটিং অফিসটা না তৈরি করে তাহলে রোগীরা তো, রোগীদের মার্কেট করে তো তাদের উদ্দেশ্য। তারা বলছে যে তোমাকে আমরা অত বড় হসপিটালে নিয়ে যাব। সিঙ্গাপুরের মতো যেখানে এয়ার অ্যাম্বুলেন্সে যে সমস্ত রোগী গিয়েছে তারা তো বেশিরভাগই মৃত হয়েই ফিরে এসছে। আমরা যেগুলো দেখেছি মৃত হয়েই ফিরে এসছে। যারা সাধারণ রোগে গেছে তারা ভালো হয়ে চলে এসছে। জি স্যার।
তো একই তো সেই থাইল্যান্ডের বিষয় হবে, একই তো পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও তাই একই হবে। কিডনি রোগ, ক্রনিক কিডনি ডিজিজ যেটা বলে, আজকালকার বিশ্বে আমরা তো সব গাইডলাইন ফলো করি, ইন্টারন্যাশনাল গাইডলাইন, তারা প্রতি 2 বছর পর পর এটা উন্নত করে। আমরা সব নেফ্রোলজিস্ট ওই গাইডলাইনটাকে ফলো করি এবং পৃথিবীর অন্য বিশ্বে ওই নেফ্রোলজিস্ট সেই গাইডলাইনই ফলো করে। সুতরাং আমরা যদি বলি যে আপনার কিডনি বায়োপসি করতে হবে, বিশ্বের অন্য লোক বলবে হ্যাঁ কিডনি বায়োপসিটা করেন। যে চিকিৎসা আমরা করব সেটা ভারতেও করবে, ইংল্যান্ডেও করবে, এতেও সারা পৃথিবীতেই করবে, সিঙ্গাপুরেও করবে। স্যার আমি আপনার কাছে একটু ইন্টারাপ্ট করছি আর কি, একজন দর্শকের ফোন নিয়ে আপনার কাছে ফিরছি। দর্শক আপনার নাম এবং স্থান বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ জলি, জি সোনারগাঁ থেকে বলছি। প্রশ্ন করুন। আমার ডায়াবেটিক আর হাই প্রেসার আছে, মাইক্রোঅ্যালবুমিন 30 পয়েন্ট, এটার কোনো নিরাময় আছে কিনা জানতে চাই। স্যার যদি একটু সহজ করে বলেন। মাইক্রোঅ্যালবুমিন একটু আগে যে বললেন, আপনার যে ডায়াবেটিস বা ব্লাড প্রেশার থাকলে আপনার মাইক্রোঅ্যালবুমিন যেতে পারে। সেক্ষেত্রে মাইক্রোঅ্যালবুমিন আপনি বলছেন 30, এখন যদি আপনি ডায়াবেটিসটা কন্ট্রোল রাখেন আর যে ব্লাড প্রেশারটা কন্ট্রোল রাখেন তাহলে মাইক্রোঅ্যালবুমিনটা কমতে পারে। সেক্ষেত্রে কতগুলি ওষুধ আছে, আপনি যদি ব্লাড প্রেশারটা এসি ইনহিবিটরস বা এসি রিসেপ্টর ব্লকার, যেমন অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার বা অ্যানজিওটেনসিন রিসেপ্টর যদি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার মাইক্রোঅ্যালবুমিন কমতে পারে। কিন্তু সত্য হলো যে ব্লাড প্রেশারটা কমাইতে হবে। ব্লাড প্রেশার যেমন আপনার যদি 120 যত কমাইতে পারেন, যত কম রাখতে পারেন, 120, 70 রাখতে পারেন। এবং মোস্টলি ড্রাগ হলো যে এসি ইনহিবিটরস বা রিসেপ্টর ব্লকার্স, এগুলো যদি আপনি ইউজ করেন তাহলে মাইক্রোঅ্যালবুমিন কমবে। ধন্যবাদ স্যার। তাহলে আমি একটা বিষয় শেষ করতে চাই আর কি, যে এই যে একটা বিষয় নিয়ে এত আলোচনা হচ্ছে, মানুষ পাক বা না পাক, এটা আমাদের সাংবাদিক হিসেবে দেখার তো একটু বিষয় আর কি। আপনারা কি এটা নিয়ে কোনো প্রেস কনফারেন্স অথবা তাদের সাথে বসা অথবা কারা করছে, কারা অনুমতি দিল, এই বিষয় নিয়ে আপনারা সোচ্চার হচ্ছেন কিনা অথবা হবেন কিনা? আমরা বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে একটা রাউন্ড টেবল ডিসকাশন করেছিলাম, সেখানে সাংবাদিকরা এসেছিল এবং তাদের আমরা বলেছিলাম যে এই পদ্ধতিটা এখনো পৃথিবীতে এস্টাবলিশড হয় নাই, উন্নত বিশ্বও হয় নাই। সুতরাং যেখানে উন্নত বিশ্বে শুরু করতে পারে নাই, সেখানে বাংলাদেশের মতো একটা ডেভেলপিং কান্ট্রিতে যেখানে মেডিকেল সায়েন্স অত উন্নত না, সেখানে কিভাবে সম্ভব? আচ্ছা বলেছি। আচ্ছা স্যার ধন্যবাদ। আর আমি শেষ প্রশ্নের দিকে একটু এগোচ্ছি, সময় শেষের দিকে। স্যার শেষ প্রশ্ন হচ্ছে যে ট্রান্সপ্লান্ট আমাদের দেশে অনেক দিন থেকেই হচ্ছে, সফলভাবে হচ্ছে, আপনার ফাউন্ডেশনে হচ্ছে, বিএসএমএতে হচ্ছে, অনেক জায়গাতে হচ্ছে, কিন্তু এই যে ক্যাডাভারিক ট্রান্সপ্লান্টের ব্যাপারে, যে ট্রান্সপ্লান্টেশনের ব্যাপারে অনেকদিন থেকে কথা হচ্ছে, আমরা কত দূর এগুলাম, আমরা কেন আসলে পারছি না করতে? আমাদের 2018 জানুয়ারিতে যে অর্গান অ্যাক্ট ল আছে, সেই অর্গান ল হিসাবে আমরা এখন 5-6টা মিটিং করা হয়েছে। এখানে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির যে ভাইস চ্যান্সেলর, উনি প্রধান হবেন এবং ওনারই আন্ডারে একটা কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটির অনুমোদন আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। স্বাস্থ্য মন্ত্রণালয় ওই অনুমোদনটা ফেরত দিলেই আমরা আশা করছি যে ডেজিগনেটেড কিছু ইন্টেনসিভ কেয়ার ইউনিট যারা ব্রেইন ডেড কমিটি গঠন করে ব্রেইন ডেড ডিক্লেয়ার করবে, তখন আমরা গ্রিপ কাউন্সিলরকে নিয়োগ করব। যদি তারা গ্রিপ কাউন্সিলর কনভিন্স করতে পারে নিকট আত্মীয়কে, তখন ওই নিকট আত্মীয় যদি রাজি হয় কিডনি ডোনেট করতে, 2টো কিডনি এবং একটা লিভার, তখন আমরা ট্রান্সপ্লান্টের সমস্যা স্যার এখানেই, এই সমস্যা এখানে, কারণ তো আসলে ওই ম্যানেজটা তো হচ্ছে না, চেষ্টা করা হচ্ছে। অনেক কিডনি ডাক্তারের সাথে আমরা কথা বললাম, তারা আইসিইউতে বসে থেকেছেন, কিন্তু শেষ পর্যন্ত ম্যানেজ করতে, যদি ম্যানেজ না হয় তাহলে কি সম্ভব কিনা? আমরা কিডনি ফাউন্ডেশন থেকে আনাম ইউনিভার্সিটি হসপিটালে কিছু বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে এসেছিলাম। তারা 7 দিন বিভিন্ন ইন্টেনসিভ কেয়ার ইউনিটে তারা দেখে তারা নিউরোলজি হসপিটালে একটা ব্রেন ডেড পেশেন্ট পেয়েছিল যে সিভিএস সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। সরি, তখন আমরা নিকট আত্মীয়কে কনভিন্স করার জন্য চেষ্টা করেছি। যেহেতু মানুষের এইটা নাই, যে যেটাকে বলে আগে রক্তই তো দিতে চাইতো না মানুষ, এখনো কনভিন্সড হয় নাই যে আমার নিকট আত্মীয়কে আমি কিভাবে 2টো কিডনি দিব। আমরা ব্যর্থ হয়েছি তাকে কনভিন্স করার জন্য। আমি মনে করি এই ব্যর্থটা কেটে যাবে
যখন মানুষের মধ্যে একটা সচেতনতা আর একটা awareness সৃষ্টি হবে, আসবে। একটা অ্যাওয়ারনেস তৈরি হবে যে মৃত ব্যক্তির কিডনি দিলে বা লিভার দিলে এটা রিলিজিয়াস কোনো বার নাই, এটা মানুষের জীবন বাঁচানো যেমন ফরজ কাজ, এটা এই যদি জীবন বাঁচাতে তারা এগিয়ে আসে তাহলে আমি মনে করি যে আমরা যারা রিলিজিয়ানকে বিশ্বাস করি, যেখানে কোরআন শরীফে লেখা আছে যে আপনি যদি একটা জীবনকে বাঁচিয়ে দেন তাহলে এটা মনে করা হয় যে আপনি সমগ্র বিশ্বের বিশ্বকে মানুষকে বাঁচালেন, বাঁচিয়ে দিলেন। সুতরাং এই জিনিসগুলোকে আমাদের তৎপর স্যার ধন্যবাদ। আমরা আশা করি যে এই জট খুলবে। লিভার প্রতিস্থাপন বাংলাদেশে হলো প্রথমবারের মতো হলো বিএসএমএমতে, এবং আমরা অপেক্ষায় আছি যে ক্যাডিভারি ট্রান্সপ্লান্ট খুব দ্রুততম সময়ের মধ্যে হবে। তো আজকে আমরা বিস্তারিত আলোচনা করলাম এবং আমাদের বদ্যিবাড়িতে আসবার জন্য খুব সহজভাবে চমৎকারভাবে আমাদের দর্শকদের অবহিত করার জন্য আমরা আন্তরিকভাবে আবারও দুজনকে অভিনন্দন জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আর দর্শক, দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যাবার আগে আপনাদের আবারও বলছি, যদি আপনার অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থাকে, প্রস্রাবে পরিবর্তন লক্ষ্য করেন, বিশেষ করে রাত্রিবেলায় ঘন ঘন প্রস্রাব ও মাংসপেশিতে টান লাগে, শরীরে পানি জমতে থাকে, এমনকি অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠেন, তাহলে অনতিবিলম্বে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। আজ এই পর্যন্তই। আগামী শুক্রবার ঠিক রাত 8টায় নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব বদ্যিবাড়িতে। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।